পুরো দেশে লকডাউন করে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার মোবাইল ইন্টারনেটকে বন্ধ করে দিয়েছে, দোকানপাটও, স্কুল কলেজও বন্ধ করে দিয়েছে। আসল কারণটাই বা কি বন্ধুরা? বাংলাদেশে এমন কি হলো যে বাংলাদেশ আর জ্বলছে? সারা দেশে শয়ে শয়ে মৃত্যু হচ্ছে। চলো আজ থেকে 6 বছর পেছনে যাওয়া যাক। বাট এটা জেনে রাখা উচিত যে 1972-এ পাকিস্তান থেকে বিভক্ত হয়ে বাংলাদেশ হওয়ার পর সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা চালু করে বাংলাদেশ সরকার। সেই সময় 20% মেধাবীদের জন্য ও 40% জেলাভিত্তিক এবং 30% বাংলাদেশের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল তাদের পরিবারদের জন্য ও 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দ ছিল এই কোটা। পরবর্তীতে এই কোটা ব্যবস্থা পরিবর্তন করা হয়। বাট বর্তমানে বাংলাদেশে বিভিন্ন চাকরির ক্ষেত্রে 55%-এরও বেশি এই কোটা ভিত্তিক নিয়োগ করা হয়, যার মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য 30%, জেলাভিত্তিক 10%, নারীদের জন্য 10% এবং গরিব শ্রেণীদের জন্য 5% বরাদ্দ আছে। তবে নিয়ম অনুসারে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে 1% প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ছিল। বাট ঠিক করে দেখলে বুঝবে যে শুধুমাত্র 44% ছাত্রছাত্রী যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে, যার ফলে সাধারণ ছাত্রছাত্রীদের একটি বড় সমস্যায় পড়তে হয়। কারণ তারা যে কোনো পরীক্ষায় যারা কোটা ভিত্তিক পরীক্ষা দিত তাদের থেকেও বেশি নম্বর পেয়ে চাকরি পাচ্ছিল না। তাই 6 বছর আগে 2018-এর জানুয়ারি মাসে কোটা সংস্করণের জন্য বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে 2018-এর জানুয়ারি থেকে বিক্ষোভ ধর্মঘট শুরু করে। এই অংশগ্রহণের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 46 বছর ধরে চলে আসা এই কোটা ব্যবস্থাকে বাতিল করে দেয় বাংলাদেশ সরকার। কোটা থাকলেই হলো সংস্কার, আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই। কাজে কোটা পদ্ধতি থাকারই দরকার নাই। আর সেই আন্দোলনে 262 জন পুলিশের হাতে আহত হয়। আর তাদের মূল 5টি দাবি হলো: ফার্স্ট, সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমান কোটা 56% থেকে 10% করা। সেকেন্ড, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে যোগ্যতা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ নেওয়া। থার্ড, সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা। ফোর্থ, কোটায় আলাদা করে কোনো পরীক্ষা না রাখা। ও লাস্ট হলো চাকরির মাধ্যমে নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহারের সুযোগ বন্ধ করা। আর এদের লক্ষ্য ছিল বাংলাদেশের সমস্ত সরকারি চাকরিতে কোটার সংখ্যা কমানো। আমাদের এটাও জেনে রাখা উচিত যে বাংলাদেশে কোটা সংস্কারের পক্ষে আন্দোলন শুরু হওয়ার পর সেটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ছড়িয়ে পড়ে। 2018-এর এপ্রিলের 10 তারিখে কলকাতার বিভিন্ন স্থানে কোটা পদ্ধতি সংস্কারের জন্য বিক্ষোভ করে ছাত্রছাত্রীরা। আর এদিকে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে এই কোটা বাতিল করে সেই ব্যবস্থা পুনরায় চালু করতে ঢাকা হাইকোর্টে 31 জানুয়ারি একটি রিট দায়ের করে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ও 2 জন সাংবাদিক। তারা এটা আবেদন করে যে এই কোটা ভিত্তিক 56% থেকে যাতে কমানো যায়। এরপর 2018-এর 5ই মার্চ ঢাকার হাইকোর্টের একটি বেঞ্চে আবেদন ভুল হয়েছে বলে আবেদনটি খারিজ করে দেন ঢাকা হাইকোর্ট। আর এরপরই হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি গ্রুপ তৈরি করেন তারেক রহমান বলে একটি ছেলে। আর 2018-এর ফেব্রুয়ারির 4 তারিখে গ্রুপের 3 জন অ্যাডমিন তারেক রহমান, সাকিব চৌধুরী ও দিন মোহাম্মদ একটি সমাবেশে জমায়েত হওয়ার জন্য আহ্বান জানায়। আর সেই দিনটি ধার্য করা হয় 16ই ফেব্রুয়ারি। বাট 16ই ফেব্রুয়ারি ছুটির দিনের জন্য একদিন পিছিয়ে 17ই ফেব্রুয়ারি করা হয়। আর এই সমাবেশ হয়েছিল পাবলিক লাইব্রেরি শাহবাগের সামনে। কিন্তু সর্বপ্রথম 10 দফার দাবি জানালো শিক্ষার্থীরা। বাট পরে 14ই ফেব্রুয়ারি একটি মিটিং এ এটি 5 দফায় এসে পৌঁছায়। এরপর মার্চের 6 তারিখে বাংলাদেশ সরকার জানিয়ে দেয় যে আপাতত কোটা সংস্করণ হচ্ছে না। বাট এই আদেশে উল্লেখ করা হয় যে যদি কোটায় প্রার্থী না পাওয়া যায় সেক্ষেত্রে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ করা হবে। আর এই আন্দোলন প্রায় 2020 পর্যন্ত চলেছিল। বাট এর কোনো সমাধান হয়নি। তাই আবার 2021 সালে ফাহিদুল ইসলাম সহ 7 জন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট আবেদন করে। আর এই রিট 2024 সালে 5ই জুন বিচারপতি KM কামারুল কাদের ও বিচারপতি খিরিজ হায়াতের হাইকোর্ট বেঞ্চে এই রিট বাতিল করে রায় দেন ও কোটা পুনরায় বহাল করা হয়, যার ফলে 2024-এ পুনরায় আন্দোলন ছড়িয়ে পড়ে। আর এত গণহত্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য। আর এই আন্দোলন শুরুতে সভা সমাবেশের মাধ্যমে ভিড় থাকলেও 14ই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের যা বললেন, ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আন্দোলনকারীরা ব্যঙ্গ করতে শুরু করে আর এই স্লোগান দিতে বাধ্য হয়। আর এর ঠিক পরের দিন অর্থাৎ 15ই জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন। আর এই দিন দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাশীল দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর রড, লাঠি, হকি স্টিক, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয়। একই সাথে পুলিশ ও রাবার বুলেট দিয়ে হামলা করে। প্রতিবাদে আন্দোলনকারীরাও তাদের দিকে ইটের টুকরো, লাঠি ছুড়ে ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এইসবের জন্য 16ই জুলাই থেকে
আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। আর এই 16 জুলাই বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ের আগের দিকে সর্বপ্রথম আবু সাইদ পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে। আর এই মৃত্যুতে পুরো বাংলাদেশ ক্ষুব্ধ হয়। এরপর 19 জুলাই পর্যন্ত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সংগঠন বিজেপি, র্যাব, পুলিশ দিয়ে ও ইন্টারনেট বন্ধ করেও আন্দোলন থামাতে কার্যত ব্যর্থ হয়। তাই পুরো দেশ জুড়ে কারফিউ জারি করে বাংলাদেশ সরকার। আর এই ঘটনায় কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারীরা পুলিশের হাতে আহত হয়। পাশাপাশি 266 জনেরও বেশি মৃত্যু হয়। আর এরই কারণে আন্দোলনকারীদের উপর 500 মামলা করে পুলিশ ও প্রায় 11,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করে। এরপরে 21 জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। এরপর 23 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরের দিকে কিছু ব্যবসায়িক নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানের হামলা ও সহিংসতার জন্য বিএনপি জমায়েতে ইসলামী শিবিরকে দায়ী করেন প্রধানমন্ত্রী। আর এর কারণে আরো বেশি করে অ্যাকশন নেওয়ার কথা জানান। আর এই আন্দোলন এতটাই মজবুত হয় যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করে। বাট অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে এই আন্দোলনের পিছনে আমেরিকা ও পশ্চিমের দেশগুলি হাত রয়েছে। আর ঠিক 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেন দুপুর 2:30 নাগাদ। এরপর তিনি ফ্লাইটে করে বোন রেহানাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। বাট লন্ডনের দিক থেকে সবুজ সংকেত না আসায় প্রথমে সবাই ভেবেছিল যে পশ্চিমবঙ্গের কলকাতায় আসার প্ল্যান রয়েছে। কিন্তু হাসিনা ও তার বোন রেহানা দিল্লির দিকে যেতে থাকে। কিন্তু দিল্লিতে না নেমে গাজিয়াবাদে তারা নামে। আর ভারত তাদেরকে অস্থায়ী আস্থানা দেয়। শেখ হাসিনাকে কি আশ্রয় দেবে এখনো স্পষ্ট নয়। বাট সূত্রের খবর হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়েছেন, কিন্তু এখনো সেখান থেকে সবুজ সংকেত আসেনি। আপাতত ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনটিভি নিউজ জানিয়েছে হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় পেতে চান তাদের আইন অনুযায়ী তা সম্ভব নয়। এই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। বর্তমানে ব্রিটেনে ক্ষমতায় এসেছে লেবার পার্টি। প্রধানমন্ত্রী হয়েছেন কিয়ের স্টারমার। সূত্রের খবর হাসিনার আবেদন বিবেচনা করে দেখছে ব্রিটেন। তবে নিয়ম অনুযায়ী এই ধরনের পরিস্থিতিতে যে কোনো ব্যক্তি নিকটতম নিরাপদ দেশেই সাধারণ আশ্রয় চেয়ে থাকেন, জানিয়েছেন ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রক। আর ঠিক সময়েই ব্যক্তি বিশেষকে আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ব্রিটেনে। কিন্তু ব্রিটেনে পৌঁছে সেখানে আশ্রয় চাওয়ার কোনো নিয়ম নেই। বাট হাসিনাকে আশ্রয় দেওয়া হবে কিনা তা নিয়ে এখনো জানায়নি ব্রিটেন সরকার। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছেন স্টারমার সরকার। একটি বিবৃতিতে ব্রিটেন জানিয়েছে তারা গত কয়েকদিনে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক উত্থানের ঘটনা নিরপেক্ষ তদন্ত চায়। তারা এও চায় যে এই তদন্ত হোক রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বে। আর রাষ্ট্রপুঞ্জের প্রধান জানিয়েছেন, Secretary General remains deeply concerned about the situation in Bangladesh. He notes the reports of the resumption of student protests today and reiterates his call for calm and restraint. He is also alarmed by emerging reports about the excessive use of force by security forces and credible evidence of human rights violation. যদিও ওই দীর্ঘ বিবৃতিতে হাসিনার নাম একটি বারও উল্লেখ করেননি ব্রিটেন সরকার। কিন্তু এত যে মৃত্যু হলো তার দায় কে নেবে? যদি এই আন্দোলনের প্রথমেই সুষ্ঠুভাবে রায় দেওয়া হয়ে যেত তাহলে এত মৃত্যু, এত আহত হতো। আপনারা কি মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ দেওয়ার পর বাংলাদেশ একটি সুস্থ রাষ্ট্র হয়ে উঠবে? আজ ছিল বাংলাদেশের এক অজানা কাহিনী। এইরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সঙ্গে লাইক ও শেয়ার করে দিন। নমস্কার, জয় হিন্দ। কত প্রাণ বড় বলিদান লেখায় আছে সুজলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ বড় বলিদান লেখায় আছে সুজলে। কত বিপ্লবী বন্ধুর রক্তের রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তের রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে? যত তরুণ গেছে রাস্তা চলে, মন্দির সোপান তলে কত প্রাণ বড় বলিদান খায় আছে অশ্রু জলে।